এভরিওয়ান, আজকে তোমাদের সঙ্গে বেশ খানিকটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করব। সেই বিষয়টা হলো ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্য সমূহ নিয়ে আলোচনা করব। ক্লাস 11-এ কিংবা ক্লাস 12-এ বা তোমরা যারা অনার্স লেভেলে পড়ছো তাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য। আমি এখানে ডিটেলসে আলোচনা করব। 2024-এর বেস্ট সাজেশন হিসেবে তোমরা এই কোশ্চেনটা আসবেই, লিখে রাখছি আমি। 2024-এর মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন হচ্ছে ক্লাস 11 আর 12-এর। অবশ্যই কিন্তু এটা লিখে রাখলাম, তোমরা কিন্তু অবশ্যই ভালো করে মনোযোগ সহকারে দেখবে। আর যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই আমরা পড়ে নেব যে ভূমিকা। ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা গুরুত্ব। সকল দেশের সংবিধানের প্রকৃতি এবং বৈশিষ্ট্য একই রকম হয় না। প্রত্যেকটি দেশের সংবিধানে কতগুলি স্বতন্ত্র বৈশিষ্ট্য বা সক্রিয়তা থাকে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে সকল দেশের ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য বা প্রকৃতি একই রকম কিন্তু হয় না। এরপরে দেখো আসছে, এই বৈশিষ্ট্যগুলি থেকেই সংশ্লিষ্ট সংবিধানের যথাযথ রূপ অনুধাবন করা যায়। তাছাড়া এই বৈশিষ্ট্যগুলির পরিপ্রেক্ষিতে একটি সংবিধানের সঙ্গে পৃথিবীর অন্যান্য দেশের সংবিধানের তুলনামূলক আলোচনাও করা সম্ভব। এতে সংবিধানের মূল লক্ষ্য সম্পর্কে সহজেই ধারণা লাভ করা যায়। এই কারণে যে কোনো দেশের সংবিধানের পাঠের শুরুতেই তার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা হয়। ভারতীয় সংবিধানের এক্ষেত্রে কোনো ব্যতিক্রম নেই। তাহলে বুঝতেই পারলে খুব সহজ বিষয়, সেটা হচ্ছে আমাদের যে সমস্ত কালচারে আমরা যেরকম বড় হয়েছি সেই সমস্ত কালচার সম্পর্কে আমরা ভারতীয় সংবিধানে কি কি হতে পারে না হতে পারে এই সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করব। এর পরের যে আসে দেখো, ভারতীয় সংবিধানে কতগুলি তাৎপর্যপূর্ণ বৈশিষ্ট্য আছে, তার ফলে এই সংবিধানে স্বাতন্ত্র্য লাভের সক্ষম হয়েছে। ভারতীয় সংবিধানের কিছু সাংবিধানিক স্বাতন্ত্র্য লক্ষ্য করা যায়। প্রকৃতির প্রস্তাবে ভারতীয় সংবিধানের রচয়িতারা বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ সংবিধানগুলির পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, আমাদের সংবিধানে যে সমস্ত বৈশিষ্ট্যগুলি আছে সেগুলো কিন্তু এক দেশ থেকে আমরা অন্য দেশে বা এক দেশ থেকে এসে আমাদের দেশে অ্যাপ্লাই করেছি বা প্রয়োগ করেছি সেই সংবিধানের বৈশিষ্ট্যগুলিতে। তারা বিভিন্ন সংবিধান থেকে নানান উপাদান সংগ্রহ করেছে। বস্তুত ভারতীয় সংবিধানের রচয়িতা হয়েছে পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবিধানের শ্রেষ্ঠ অংশগুলিকে নিয়ে বা সংশ্লিষ্ট সাধারণ শাসন ব্যবস্থা বাস্তব ত্রুটি বিচ্যুতিগুলিকেও বাদ দিয়েছে। এরপরে আসি উৎস। আমরা ভারতীয় সংবিধান যেটা পড়ব তার উৎসটা কোথা থেকে? পৃথিবীর বহু দেশের সংবিধান থেকেই ভারতীয় সংবিধান রচনা উপাদান সংগ্রহ করা হয়েছে। এটা কিন্তু তোমাদের আগেই বললাম। তাহলে পৃথিবীর বহু দেশ থেকে সংবিধান কিন্তু রচনা করা হয়েছে বা আনা হয়েছে। কিন্তু এই ক্ষেত্রে কতগুলি দেশের সংবিধানের নাম বিশেষভাবে উল্লেখ করা যায়। ভারতীয় সংবিধানে কোন কোন দেশের বিষয়ের উপর মার্কিন সংবিধানের প্রভাব খুব বেশি এখানে বলতে চেয়েছে, কিন্তু এক্ষেত্রে কয়েকটি দেশের সংবিধানের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। ভারতীয় সংবিধানের কোন কোন বিষয়ের উপর মার্কিন সংবিধানের প্রভাব খুব বেশি পড়েছে। আবার নির্দিষ্ট কতগুলি ক্ষেত্রে ভারতীয় সংবিধানের পুনর্বর্তন সোভিয়েত ইউনিয়ন এবং আয়ারল্যান্ডের শাসন ব্যবস্থাও অনুকরণ করা হয়েছে। তাহলে আমরা তিনটে দেশের নাম আপাতত পেলাম, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, আর একটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন আর আয়ারল্যান্ড। তবে গ্রেট ব্রিটেনের শাসন ব্যবস্থার এবং ব্রিটেন পার্লামেন্টের কর্তৃক প্রণীত বিভিন্ন ভারত সরকারের আইন 1935 সালে ভারত সরকারের আইনত হয় এবং স্বাধীন ভারতের নতুন সংবিধানের প্রধান উৎস। গণপরিষদের সাংবিধানিক পরামর্শদাতাও।
তিনি বিভিন্ন দেশের পরিক্রমা করার পর গণপরিষদের কাছে একটি প্রতিবেদন পেশ করেছিলেন। কে? বি.এন. রাও। তাহলে কে প্রতিবেদনটি পেশ করেছিল গণপরিষদের কাছে? বি.এন. রাও কিন্তু একটি ভারতীয় সংবিধানে তৈরি করার জন্য একটি প্রতিবেদন বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করে প্রতিষ্ঠা করেছিল। এটা কিন্তু একটা শর্ট কোশ্চেনও আসতে পারে। সংবিধানে প্রণয়নের প্রাক্কালে এই প্রতিবেদনটিও গুরুত্ব সহকারে বিবেচিত হয়েছে। আবার সকল শাসন ব্যবস্থা লিখিত ও বিধিবদ্ধ নিয়মকানুনের সঙ্গে সঙ্গে বহু এবং বিভিন্ন অলিখিত নিয়মকানুনও থাকে। এই সমস্ত প্রথা এবং রীতিনীতিগুলি দেশের শাসনকার্য পরিচালনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ভারতীয় সংবিধানের অধিকাংশ ক্ষেত্রে গ্রেট ব্রিটেনের শাসনতান্ত্রিক প্রথা রীতিনীতিগুলিকে গ্রহণ করা হয়েছে। বুঝতে পারলে? তাহলে আমাদের যে দেশে যে সংবিধান রচনা করা হয়েছিল সেগুলো বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করে আমাদের দেশে কিন্তু আনা হয়েছে। এরপরে আমরা চলে এলাম মূল বিষয়, সেটা হচ্ছে ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য। প্রথমে আমরা পড়লাম ভূমিকা, তারপরে পড়লাম ভারতীয় সংবিধানের উৎস, এরপরে আমরা পড়ব ভারতীয় সংবিধানের প্রধান প্রধান বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ভারতীয় সংবিধানের বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান। এখানে তোমাদের একটা বিশেষভাবে কোশ্চেন আসছে, সেটা হলো আমাদের গোটা বিশ্বের মধ্যে সবথেকে বড় এবং বৃহৎ লিখিত সংবিধান হচ্ছে ভারতীয় সংবিধান। ভারতীয় সংবিধানের বিস্তারিতভাবে লিখিত। অন্যান্য দেশের যে লিখিত সংবিধানের তুলনায় এই সংবিধান আয়তনে বড় এবং বিশাল বহুল, বিষয়টা অনেক বড়। 395টি ধারা, বহু উপধারা এবং ধারা নিয়ে গঠিত এই সংবিধান 8টি তালিকা নিয়ে গঠিত। দাঁড়াও, তোমাদেরকে একটুখানি ভালোভাবে বুঝি। ভারতীয় সংবিধানের সৃষ্টি, তারপরে প্রথম সংবিধানের সংশোধন 1951 দ্বারা নবম তালিকা এবং 35তম সংবিধান সংশোধন 1974 দ্বারা দশম তালিকা সিকিম ভারতকে সহযোগী রাজ্যের মর্যাদা সংগ্রহ করেছিল। তাহলে এখানে কোশ্চেন আসতে পারে যে সিকিমের যে মর্যাদাটা সেটা কবে লাভ করেছিল? না, 35তম সংবিধান সংশোধনী 1974 দ্বারা দশম তালিকায় সিকিমকে ভারতীয় সহযোগী রাজ্যের মর্যাদা সংশ্লিষ্ট করেছিল। 1975 সালে 76তম, এরপরে একটা কোশ্চেন আসছে, 1976তম সংবিধান সংশোধন দ্বারা দশম তালিকায় সিকিমকে কিন্তু স্বীকৃতি দেওয়া হয়েছিল বা বিলুপ্ত করা হয়েছিল। সিকিমকে ভারতের অঙ্গরাজ্য অন্তর্ভুক্ত করা হয়েছিল। সংবিধানের 42তম সংশোধন আইনে 1974-এর মাধ্যমে দুটি নতুন অধ্যায় সংশ্লিষ্ট হয়। এটি হলো 4 ক বা 4A বা দ্বিতীয়টি হলো 14A বা ক। প্রত্যেকটি নাগরিকদের কর্তব্য এবং দ্বিতীয়তে ট্রাইব্যুনাল সম্পর্কিত ব্যবস্থাদি বিধিবদ্ধ করা হয়েছে। সংবিধানে 73 সংশোধনী আইন 1992-এর মাধ্যমে ভারতীয় অধ্যায় বা নবম অধ্যায়ে সংবিধানের মাধ্যমে পঞ্চায়েত সমূহ সম্পর্কিত ব্যবস্থা বিধিও করা হয়েছে। সংবিধানের 74তম, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সংবিধানের 74তম আইন সংশোধনী 1992-এর মাধ্যমে একটি নতুন অধ্যায় 9 ক বা 9A সংশ্লিষ্ট করা হয়। এই অধ্যায়টি পৌরসভা সম্পর্কিত ব্যবস্থাদি বিধিবদ্ধ করা হয়েছে। তাহলে এখানে আমরা ধারা উপধারার সঙ্গে পড়তে আমরা বিভিন্ন ধরনের যে সমস্ত সংশোধনী হয়েছিল সেটাও আমরা জানতে পারলাম। 74তম ধারাটা কিন্তু এবং 73তম ধারা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু শর্ট কোশ্চেন হিসেবে আসবে। 73তম এবং 74তম।
৭৬তম ধারাটি ১৯৯২ খ্রিস্টাব্দে হয়েছিল। সেটা হচ্ছে পঞ্চায়েতি সম্পর্কিত বিধি ব্যবস্থা আলোচনা করা হয়েছিল এবং ৭৪তম সংবিধান সংশোধনীতে কিন্তু ৯২ সালে ভারতীয় সংবিধানের একটি নতুন অধ্যায় 9A বা 9 ক, এই ধারাটি কিন্তু পৌরসভার বিভিন্ন সংশ্লিষ্ট যে বিষয়টা সেটা আলোচনা করা হয়েছিল। সংবিধানের ৯৭তম সংবিধান আইন ২০১১ সালের মাধ্যমে একটি নতুন অধ্যায় শুরু করেছিল। এটা হচ্ছে 9 খ বা 9B সংযুক্ত হয়। এই অধ্যায়টিকে সমবায় সমিতি সম্পর্কিত ব্যবস্থা দিয়ে বিধিবদ্ধ করা হয়েছে। ৫২তম সংবিধান সংশোধনী ১৯৮৫ দ্বারা আবার ১০ম তালিকায় দল ত্যাগ সম্পর্কিত বিধান সংযুক্ত হয়। ১৯৯২ সালে ৭৩তম সংবিধান সংশোধনীর দ্বারা একাদশ তালিকা পঞ্চায়েতি সম্পর্কিত এবং ৭৪তম সংবিধান সংশোধনীর দ্বারা দ্বাদশ তালিকা মিউনিসিপ্যালিটি সম্পর্কিত যুক্ত করা হয়েছে। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। সংবিধান প্রবর্তিত হওয়ার পর কিছু ধারা বাদ দেওয়া হয়, তেমন বহু ধারা সংযুক্ত করা হয়। ফলে বর্তমানে গাণিতিক বিচারে সংবিধানের মোট ধারার সংখ্যা বৃদ্ধি পেয়ে প্রায় ৪৭২টিরও অধিক এখন আপাতত হতে শুরু করে। এখনও ভারতীয় সংবিধানের সবচেয়ে শেষ ধারাটি হলো ৩৯৫টি, কিন্তু আমাদের হিসাব অনুযায়ী কিন্তু আরও বেশি ধারা আছে। ২০১২ সালে শেষ ভারতীয় সংবিধানের গাণিতিক বিচারে ৪৭২টি ধারা এবং ১২টি তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশাল আকার এই বিশিষ্ট বা হওয়ার কারণগুলি বিভিন্ন ধরনের হয়েছে, সেগুলি আমরা এরপরে আলোচনা করব। প্রথমেই আলোচনা করব যে কোথা থেকে হয়েছে বা কেন হয়েছে। এই সংবিধানে কেন্দ্রীয় সরকার এবং সকল রাজ্য সরকারের শাসন ব্যবস্থার ক্ষমতা, কার্যকারী প্রভৃতি সকল বিষয়ের বিশদ আলোচনা আছে। ক্ষয়ে হচ্ছে শাসন কার্যের মূল নীতিগুলির উল্লেখ ছাড়াও সকল বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হয়েছে। সংবিধানের মৌলিক অধিকার ছাড়াও নির্দেশমূলক নীতি এবং কতগুলি মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত রয়েছে। ৪ নম্বরে হচ্ছে তপশিলি জাতি উপজাতিদের জন্য কিছু বিশেষ সুযোগ সুবিধার কথাও সংবিধানে লিপিবদ্ধ করা আছে। ৫ নম্বরে হচ্ছে স্থানীয় স্বায়ত্তশাসন সম্পর্কে এবং কেন্দ্র রাজ্য সম্পর্ক বিষয়ে সংবিধানের বিশ্লেষণ করা বা বিশদ আলোচনা করা হয়েছে। ৬ নম্বরে হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশের সংবিধানের উল্লেখযোগ্য বহু বিষয় ভারতীয় সংবিধানে উল্লেখ করা হয়েছে বা অন্তর্ভুক্ত করা হয়েছে। ৭ নম্বরে হচ্ছে ভারতের আয়তন বিশাল এবং সমস্যাদি বহুল বিভিন্ন জটিল, মানে এই বিষয়টা কিন্তু খুবই জটিল, তাই জন্যে কিন্তু আরও বেশি এই সমস্যার সমাধান বা সংবিধানের করার জন্য আরও বেশি কিন্তু বড় হয়ে গেছে। ৮ নম্বরে হচ্ছে ভারতীয় সংবিধানে এককেন্দ্রিক সরকার, যুক্তরাষ্ট্রীয় সরকার এবং রাষ্ট্রপতি শাসিত সরকার বা মন্ত্রী পরিষদ শাসিত সরকারের মধ্যে সামঞ্জস্য বিধানের একটা অভিনব উপায় গ্রহণ করা হয়েছে। এরপরে আমরা আসবো ৯ নম্বর বিষয়, সেটা হলো ভারতীয় সংবিধানে এমন কিছু বিষয় আছে যা সংসদীয় আইনের দ্বারা নির্বাচন করা হয়ে যেতে পারে। উদাহরণ হিসেবে রাষ্ট্রকীর্তক, সরকারি ভাষা প্রভৃতির কথা বলা হয়। এর ফলেও সংবিধানের দীর্ঘতর হয়েছে। অস্টিন এর মতে ভারতীয় সংবিধানের রচয়িতাদের মধ্যে একটি অংশ সংবিধানের সব কিছু বিস্তারিতভাবে বিধিবদ্ধ করার ব্যাপারে নিরন্তর চাপ সৃষ্টি করে গিয়েছে। তার ফলে সংবিধান বড় হয়ে গেছে। এই কারণের বিভিন্ন জটিল বিষয় এবং সমস্যার সমাধানের জন্য বা ব্যাখ্যার জন্য কিন্তু সংবিধানের এই কারণগুলি বশত আমাদের ভারতীয় সংবিধান সবথেকে বেশি বড় আকার ধারণ করেছে।
2 নম্বর বিষয়টি হচ্ছে সংবিধানে প্রাধান্য। ভারতীয় সংবিধানে প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে। ভারতীয় সংবিধান হলো দেশের মৌলিক এবং সর্বোচ্চ আইন। সরকারের যাবতীয় ক্ষমতা একমাত্র উৎস হলো সংবিধান। এটা আমরা সবাই জানি যে ভারতীয় যাবতীয় ক্ষমতার উৎস হচ্ছে সংবিধান। সংবিধানের আইন বিভাগ, শাসন বিভাগ ও অন্য সকল সরকারি প্রতিষ্ঠানের উদ্দেশ্য সরকার সংবিধান বিরোধী আইন প্রণয়ন করলে সুপ্রিম কোর্ট তা বাতিল করে দিতে পারে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বলেছে দেখো, আইন বিভাগ, শাসন বিভাগ এবং সকল সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বে সরকার যদি সংবিধান বিরোধী আইন প্রণয়ন করে তবে কিন্তু সুপ্রিম কোর্টের মাধ্যমে কিন্তু আমরা বাতিল করে দিতে পারি আইনটিকে। সুপ্রিম কোর্ট এরকম বহু আইন অসাংবিধানিকতার দায়ে বাতিল করে দিয়েছেন। আমরা যাই কিছু কাজ করি না কিন্তু আইন কিন্তু সবার ওপরে। সংবিধানের যে মেন বিষয় সেটা হচ্ছে আমাদের সংবিধান রচনা করেছিলেন যেরকম আইন পরিষদ বা আইন বিভাগ, সেরকমই তার মাথা হিসেবে কাজ করে কিন্তু সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট কিন্তু আমাদের সর্বোচ্চ আদালত, তার নিচে হাইকোর্ট এবং তার পরবর্তীকালে অনেকগুলি ভাগ আছে। 3 নম্বরে হচ্ছে সংবিধানের একটি প্রস্তাবনা আছে। এই প্রস্তাবনার বিষয়টাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রস্তাবনা হলো ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। মার্কিন সংবিধানের প্রণেতারা অনুকরণের এর দৃষ্টি বা সৃষ্টি করেছিল। প্রস্তাবনাকে সংবিধানের মুখবন্ধ বা ভূমিকা বলা হয়। এতে সংবিধানের উৎস, আইনগত ভিত্তি, নৈতিক আদর্শ, মূল লক্ষ্য সম্পর্কে সংশ্লিষ্ট উল্লেখ আছে। বুঝতেই পারলে যে মুখবদ্ধ এবং ভূমিকা বলা হয়। এতে সংবিধানের উৎস, আইনগত ভিত্তি, নৈতিক আদর্শ, মূল লক্ষ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছে। এই প্রস্তাবনা থেকেই সংবিধানের রচয়িতাদের উদ্দেশ্য সম্পর্কে অবহিত করা হয়। ভারতীয় সংবিধানের গুরুত্বই যে প্রস্তাবনাটি আছে তাতে সংবিধানের উৎস বা ভিত্তি, মৌলিক আদর্শ, মূল লক্ষ্য সম্পর্কে স্পষ্ট করা আছে। প্রস্তাবনা ভারতকে সর্বোচ্চ সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রস্তাবনাকে ভারতীয় সংবিধানে কি বলা হয়েছে দেখো, সার্বভৌমত্ব, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র হিসেবে উল্লেখ করা হয়েছে। তাছাড়া সংবিধানের উদ্দেশ্য বা লক্ষ্য হিসেবে ন্যায়, স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব, ব্যক্তি মর্যাদা এবং জাতীয় ঐক্য, সংহতির কথাও কিন্তু বলা হয়েছে। 1976 সালে 72তম সংবিধান সংশোধনের মাধ্যমে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং সহহতি এই তিনটি শব্দ বা প্রবণতা উল্লেখ করা গিয়েছে বা সংযুক্ত হয়েছে। এটা কততম হয়েছে এটাও কিন্তু কোশ্চেনে আসতে পারে যে 1976 সালে 72তম সংবিধান সংশোধনের মাধ্যমে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ সংহতি এই তিনটে ওয়ার্ডকে প্রস্তাবনায় যোগ করা হয়েছিল। এই তিনটি প্রস্তাবনায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটা কত সালে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে হয়েছিল সেটাও কিন্তু মূল বিষয়। আর ভারতীয় সংবিধানের প্রস্তাবনা মৌলিক দর্শন, মানে আমরা যদি সংবিধানের কোনো কিছু বুঝতে না পারি তাহলে প্রস্তাবনার মাধ্যমে আমরা সংবিধানে কিন্তু বিশেষভাবে বুঝতে পারবো। 4 নম্বর বৈশিষ্ট্য হলো ভারতীয় সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র। এটা আমরা আগেই পড়লাম। তো এটা কি বলেছে দেখো, সংবিধানের প্রস্তাবনার ভারত রাষ্ট্রকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয়েছে। সমাজতন্ত্র,
ধর্মনিরপেক্ষ শব্দ দুটি 1976 সালে 72তম সংবিধান সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনায় যোগ করা হয়েছিল। এরপরে আসছে দেখো কি কি যোগ করা হয়েছিল। সার্বভৌম, তারপরে হচ্ছে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, তারপরে হলো গণতান্ত্রিক, সাধারণতন্ত্র এবং যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা এখানে আবার ভাগ আছে, এটা কিন্তু তোমাদের ডিটেলস আমি পরের কোনো ভিডিওতে আলোচনা করে দেবো। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা বলতে আমরা কি বোঝাই আমরা সেটাও জানবো, এবং আধা যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা বলতে কি বোঝায় সেটাও আমরা দেখে নেব। তাহলে হলো ভারতীয় শাসন ব্যবস্থা যুক্তরাষ্ট্রীয় সংবিধানের কোথাও কিন্তু ভারতকে যুক্তরাষ্ট্র বলে অভিহিত করা হয়নি। যদি এখানে কোশ্চেন আছে ভারত কি যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, এটা বলাটা কিন্তু ভুল হবে। আমরা কিন্তু কোনো যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার মধ্যে বসবাস করি না। 29টি অঙ্গরাজ্য সমবায়ে ভারত যুক্তরাষ্ট্র গঠিত। যুক্তরাষ্ট্রীয় শাসনতন্ত্রের বৈশিষ্ট্য অনুসারে কেন্দ্র রাজ্য সরকারের মধ্যে ক্ষমতা বণ্টিত হয়েছে। এই ক্ষমতা বণ্টনের ক্ষেত্রে ভারতীয় সংবিধানের পদ্ধতি অন্য। কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকা এই তিনটি তালিকার মাধ্যমে এখানে ক্ষমতা বণ্টন করা হয়েছে। কেন্দ্রীয় তালিকাভুক্ত বিষয়গুলির উপর কেন্দ্রীয় সরকারের এবং রাজ্য তালিকাভুক্ত বিষয়গুলির উপর রাজ্য সরকার এবং যুগ্ম তালিকা বিষয়গুলির উপর যুগ্ম তালিকার বিষয়গুলির উপর তারা প্রভাব বিস্তার করতে শুরু করে। এটাই হচ্ছে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা বৈশিষ্ট্য। আমরা কিন্তু যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার মধ্যে পড়ি, একদিকে যেরকম পড়ি না একদিকে আবার পড়ি, সেই কারণটাও আমি তোমাকে পরের ভিডিওতে আলোচনা করে দেবো। আধা যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে আমরা কি বুঝি চলো দেখে নিই। ক্ষমতা বণ্টনের নীতি অনুসারে ভারত সরকারের শাসন ব্যবস্থা কেন্দ্রভিমুখী হয়ে পড়েছে। এক্ষেত্রেই বললাম যে ভারত সরকার কিন্তু যুক্তরাষ্ট্র, আবার দেখো এখানে কেন্দ্রমুখী হয়ে পড়েছে। এটার ক্ষেত্রে কিন্তু একটা মূল পার্থক্য হচ্ছে যুক্তরাষ্ট্র এবং আধা যুক্তরাষ্ট্রের মধ্যে। মূল সংবিধানের কেন্দ্র তালিকায় 97টি গুরুত্বপূর্ণ বিষয় আছে। বর্তমানে সংবিধান সংশোধনীর আইনের পরিপ্রেক্ষিতে গণতান্ত্রিক বিচারে কেন্দ্রীয় তালিকার মোট বিষয়ের সংখ্যা 100টি। এই বিষয়গুলিতে আইন প্রণয়নের অন্যান্য ক্ষমতা দেয়া হয়েছে কেন্দ্রকে। মূল সংবিধানের রাজ্যের হাতে দেয়া হয় মাত্র 64টি বিষয়। সংবিধানে 7 নম্বর 42তম সংবিধান সংশোধনী আইনের 5টি বিষয় রাজ্য তালিকা থেকে বাদ দেওয়া হয়। যুক্ত সংবিধানের যুক্ত তালিকার অন্তর্ভুক্ত ছিল 47টি বিষয়। রাজ্য তালিকা থেকে 5টি বিষয় বাদ দিয়ে যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমানে গণতান্ত্রিক বিষয়ে যুক্তরাষ্ট্রীয় মোট সংখ্যা দাঁড়ায় 52টি। ফলে গণতান্ত্রিক বিষয়ের রাজ্য তালিকার বিষয় সংখ্যা এমন প্রকৃতপক্ষে 61টি। আবার যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত বিষয়গুলিকে কেন্দ্রীয় প্রধান থেকে বা প্রধানত থেকে বাদ দেওয়া হয়েছে। কারণগুলি হলো কেন্দ্রীয় আইনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ, রাজ্য সরকারের অসামঞ্জস্যপূর্ণ আইন থেকে বাতিল করা হয়েছে। এরপরে আসবো আমরা পার্লামেন্টের শাসন ব্যবস্থা, দায়িত্বশীলতার শাসন ব্যবস্থা। ঠিক আছে, এটা দেখো কোথা থেকে নেওয়া হয়েছে, এটা গ্রেট ব্রিটেন থেকে নেওয়া হয়েছে অনুকরণ করে ভারতীয় সংবিধানের শাসন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পার্লামেন্টের শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য অনুসারে ভারতীয় প্রশাসনিক প্রধান হিসেবে আছেন একজন রাষ্ট্রপতি। তিনি হলেন নিয়মতান্ত্রিক নামসম্মত শাসন প্রধান। তার হাতে প্রকৃত ক্ষমতা কিন্তু নেই। আমরা জানি সমস্ত ক্ষমতা কিন্তু পার্লামেন্টের হাতে বা প্রধানমন্ত্রীর হাতে। রাষ্ট্রপতি একটা
মানে দেশের নাগরিক হতে পারে, কিন্তু তার হাতে কিন্তু প্রকৃত কোনো ক্ষমতা নেই। দেশের শাসন কার্য পরিচালনা করেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রিপরিষদ। পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ দলের নেতৃত্বস্থায়ী ব্যক্তিদের নিয়েই মন্ত্রিপরিষদ গঠিত হয়। এই পরিষদকে শাসন কার্য পরিচালনার ব্যাপারে পার্লামেন্টের কাছে এবং বিশেষত পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার কাছে যৌথভাবে দায়িত্বশীল থাকতে হয়। লোকসভার সংখ্যাগরিষ্ঠ সংখ্যার আস্থা হারালে মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়। এই যৌথ দায়িত্বশীলতার জন্যই ভারতীয় সংবিধানকে দায়িত্বশীলতা শাসন ব্যবস্থা বলা হয়। ভারত কেন্দ্র এবং রাজ্য উভয় ক্ষেত্রেই সংসদীয় বা দায়িত্বশীল শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। কেন্দ্র ও রাজ্য উভয় স্তরেরই সরকার নীতি কর্মসূচি প্রণয়ন প্রয়োগ করেন মন্ত্রিসভা। কেন্দ্র এবং রাষ্ট্রপতি অঙ্গরাজ্যগুলিতে রাজ্যপাল নিয়মতান্ত্রিক শাসন ব্যবস্থা ভূমিকা পালন করে থাকে। ঠিক আছে, এখানে অতটা কিছু ডিটেলসে পড়ার দরকার নেই। এরপরে আমরা চলে আসব 7 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে মৌলিক অধিকার। মৌলিক অধিকারের ক্ষেত্রে আমরা এখানে পড়ব আমাদের সংবিধানে 12 থেকে 35 নম্বর ধারায় মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। এখানে কি কি অধিকারের কথা বলেছে? সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় অধিকার, সাংস্কৃতিক অধিকার এবং শাসনতান্ত্রিক প্রতিনিধিদের অধিকার। এই কটা বিষয়ের সম্পর্কে আমরা পড়ব। এটা হচ্ছে মৌলিক অধিকার, আমাদের 6টা আছে এবং 12 থেকে 35 নম্বর ধারায় কিন্তু এর উল্লেখ করা হয়েছে। এরপরে যেটা পড়লো উল্লেখযোগ্য বিষয় হচ্ছে মূল সংবিধানে 7টি মৌলিক অধিকার লিপিবদ্ধ ছিল। 44তম সংবিধানের সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এখানেও কিন্তু একটা শর্ট কোশ্চেন আসবে যে 44তম সংবিধান সংশোধনী সম্পত্তির অধিকার, এখানে যে বলেছে যে সম্পত্তির অধিকার কিন্তু থেকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। সম্পত্তির অধিকার এমন একটি সাধারণ আইনগত অধিকারে পরিণত হয়েছে বর্তমানে তার ভারতীয় সংবিধানে 6টি শ্রেণীর মৌলিক অধিকার আছে। ভারতীয় সংবিধানে সংরক্ষিত মৌলিক অধিকারগুলির সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের অধিকারের বিল এর ব্যাপক সাদৃশ্য আছে। ভারতীয় সংবিধানে নাগরিকদের জন্য কোনো অর্থনৈতিক অধিকার স্বীকার করা হয়নি। পূর্বত সোভিয়েত ইউনিয়ন সংবিধানে নাগরিকদের অর্থনৈতিক অধিকারের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে এবং নির্দেশমূলক নীতি, এটা হচ্ছে 8 নম্বর পয়েন্ট। ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য পড়তে গেলে আমাদের খুব ডিটেলসে পড়তে হবে, আমরা তাই পড়ব এখানে। এরপরে আছে নির্দেশমূলক নীতি, অসংরক্ষিত অধিকার। সেগুলো কি দেখো, মৌলিক অধিকার ছাড়াও ভারতীয় সংবিধানে আরেকটি বা আরও কতগুলি অধিকার আছে, সেগুলি হচ্ছে নির্দেশমূলক নীতি। আয়ারল্যান্ডের সংবিধানের অনুকরণ করে নির্দেশগুলিকে সংবিধানে সমৃদ্ধ হয়েছে। ভারতীয় সংবিধানের চতুর্থ অধ্যায় 36 থেকে 51 ধারার মধ্যে এই অধিকারগুলিকে বলা হয়েছে। এই অধিকারগুলির মধ্যে আছে দেখো, প্রথমেই হচ্ছে সামাজিক ন্যায় প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ সম্পর্কিত নীতিসমূহ। 2 নম্বরে হলো শাসন কাঠামো উন্নয়ন সম্পর্কিত নীতিসমূহ। প্রগতিশীল রাষ্ট্র প্রতিষ্ঠা সম্পর্কিত নীতিসমূহ। 4 নম্বরে হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের উন্নতি সাধন সম্পর্কিত নীতিসমূহ। তাহলে এখানে আমরা কি পড়লাম? 1টা 2টো 3টে 4টে পড়লাম। এরপরে দেখো বলা হয়েছে নির্দেশমূলক নীতিগুলির আদালতে বলবৎযোগ্য নয়, তবে এই কারণে নীতিগুলি একেবারে মূল্যহীনও নয়। নীতিগুলির পিছনে জনগণের স্বার্থ থাকে। কল্যাণমূলক ভারত সরকার গঠনের জন্য নীতিগুলি অপরিহার্য বিবেচিত হয়েছে। এরপরে আমরা এখানে আরও ডিটেলসে পড়ব।
পরবর্তী নির্দেশমূলক নীতিতে। এরপরে আসে দেখো ভারতীয় সংবিধানে সুপ্রিম কোর্ট। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় অন্যতম বৈশিষ্ট্য হলো যুক্তরাষ্ট্রীয় আদালত। এখানে বলেছে কেন্দ্র রাজ্য সরকারগুলির মধ্যে সম্ভাব্য বিরোধ নিষ্পত্তি উদ্দেশ্যে এই যুক্তরাষ্ট্রীয় আদালত প্রতিষ্ঠা করা হয়। সংবিধান অনুসারে ভারতের একটি যুক্তরাষ্ট্রীয় আদালত আছে, এর নাম সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের ব্যাখ্যা, মৌলিক অধিকার সংরক্ষিত, যুক্তরাষ্ট্রীয় বিবাদের মীমাংসা প্রভৃতির কর্তব্য, এই দায়িত্ব কিন্তু সুপ্রিম কোর্টের ন্যায় পালন করা হয়। এরপরে আসছে আমাদের বিচার বিভাগের স্বাধীনতা। ভারতীয় বিচার বিভাগ যাতে নিরপেক্ষ এবং স্বাধীনভাবে নিজেদের দায়িত্ব সম্পন্ন করতে পারে তার জন্য সংবিধানের বিচার বিভাগের স্বাধীনতা ব্যাখ্যা করা হয়েছে। বিচারপতিদের নিয়োগ, কার্যকাল এবং সুযোগ সুবিধার ব্যাপারে সংবিধানের বিচার বিভাগকে বিশেষভাবে মর্যাদা দেওয়া হয়েছে। তবে সংবিধান যে মার্কিন যুক্তরাষ্ট্রীয় কোর্টের তুলনায় ভারতীয় কোর্টের ক্ষমতা কিন্তু কম। ভারতীয় সুপ্রিম কোর্ট কয়েকটি সীমাবদ্ধ ক্ষেত্রেও কিন্তু কেন্দ্র ও রাজ্যের আইন কর্তব্য, আইন বৈষম্য বা বৈধতা বিচার করতে পারে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের এই ক্ষমতা কিন্তু বেশি। 11 নম্বরে বলা হয়েছে সংসদীয় সার্বভৌম এবং বিচার ব্যবস্থার প্রাধান্যের মধ্যে সামঞ্জস্য। এখানে কি বলেছে দেখো, ভারতের মোটামুটিভাবে পার্লামেন্টের সার্বভৌমত্ব স্বীকার করা হয়েছে। ভারতীয় সংবিধান হলো দেশের মৌলিক এবং সর্বোচ্চ আইন। পার্লামেন্টের এই সংবিধান সংশোধন করতে পারে। ভারতের পার্লামেন্টের সংবিধান নির্দিষ্ট ক্ষেত্রে অন্য ক্ষমতা ভোগ করে। পার্লামেন্টের অর্থ সংক্রান্ত বিষয় এবং শাসন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে চূড়ান্ত ক্ষমতা অধিকারী। প্রকৃতপক্ষে ভারতীয় সংবিধানের পার্লামেন্টের সার্বভৌমিকতা নীতি এবং বিচার বিভাগের প্রাধান্য নীতির মধ্যে সামঞ্জস্য ধারণার চেষ্টা করা হয়েছে। ইংল্যান্ডের পার্লামেন্টীয় সার্বভৌমিকতা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রাধান্য, এই দুই চরম ব্যবস্থার মধ্যে ভারতীয় সংবিধানের মধ্যস্থতা অবলম্বনের চেষ্টা করা হয়েছে। দেশের সর্বোচ্চ আইন বিভাগীয় কর্তৃক পার্লামেন্টকে স্বাধীন সংবিধান সংশোধনের ক্ষমতা দেওয়া হয়েছে। আবার পার্লামেন্টের প্রণীত আইন, শাসন বিভাগ, অন্যান্য নির্দেশের সাংবিধানিকতার বিচার করার ক্ষমতাও দেওয়া হয়েছে বিচার বিভাগকে। 1976 সালে 42তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে এর উপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। পরবর্তীতে সুপ্রিম কোর্টের ক্ষেত্রে সমস্ত নিয়ম বাতিল করাও হয়েছে। এরপরে দেখো কি বলছে, এরপরে আসছে ভারতীয় সংবিধানের অসঙ্গত সুপরিবর্তন এবং দুষ্পরিবর্তন। এটা খুবই সহজ, আমরা ভারতীয় সংবিধানকে খুব সহজেই পরিবর্তনও করে দিতে পারি এবং আমরা ভারতীয় সংবিধানকে কিন্তু আবার পুনরায় খুব সহজেই আমরা নতুন করে কোনো আইন বিষয়কে ধরে রাখতে পারি, এটা এখানে বলা হয়েছে। এরপরে দেখো 13 নম্বরে বলেছে অনুন্নত শ্রেণীর স্বার্থের বৈষম্যমূলক সংরক্ষণ, মানে তপশিলি জাতি এবং উপজাতিদের জন্য বিশেষভাবে কিছু সংরক্ষণ ব্যবস্থা করা হয়েছে। 14 নম্বরে বলা হয়েছে এক নায়কতন্ত্র। আমাদের এখানে ভারতীয় সংবিধানে একটি মাত্রই নাগরিকত্ব পাওয়া যায়, আমাদের কিন্তু দ্বৈত নাগরিকত্বের ক্ষমতা কিন্তু এখানে ভারতীয় সংবিধান দেয়নি। তারপরে দেখো সার্বত্র প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার, আমাদের ভোট দেওয়ার অধিকারও কিন্তু আছে। 18 নম্বরে বলেছে যে সমাজতন্ত্রের সংমিশ্রণ, এটাও কিন্তু খুবই জরুরি ব্যবস্থা। তারপরে দেখা যাচ্ছে দেখো জরুরি ব্যবস্থা, সংরক্ষিত ব্যবস্থা এখানে কিন্তু আমরা নিতে পারি। আর হলো বিশ্বশান্তি আদর্শ, সেটাও আমরা কিন্তু এখানে ভোগ করতে পারি। এই 4টে ক্ষেত্রেও কিন্তু খুবই সহজ, বোঝাই যাচ্ছে।
আর তারপরে দেখো কি বলেছে, লিখিত ও অলিখিত সংবিধানের সংমিশ্রণ। আমাদের এই সংবিধান আগেই আমরা পড়ে নিয়েছি। ক্ষমতার স্বতন্ত্র নীতির অস্বীকৃতি। ভারতীয় শাসন ব্যবস্থার ক্ষমতার স্বতন্ত্রকরণ নীতিকে স্বীকার করা হয়নি। ভারতীয় ব্রিটিশ ব্যবস্থার অনুকরণে সংসদীয় শাসন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভারতীয় সংবিধানে আইন, শাসন, বিচার বিভাগের এরিয়ার মোটামুটি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, কিন্তু 3টি বিভাগের মধ্যে স্বায়ত্তশাসন রক্ষা করার নীতি কিন্তু এখানে দেয়নি। এখানে বলতে চেয়েছে যে আমরা যে সমস্ত ক্ষমতাগুলো ভোগ করি, মানে আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, তাদেরকে একই ক্ষমতা একে অপরকে চাপিয়ে দেওয়ার কথা কিন্তু এখানে বলা হয়নি। বলা হয়েছে প্রত্যেকটা বিভাগ তার নিজ নিজ ক্ষমতায় তারা কাজ করবে। এবং ভাষা সম্পর্কিত ব্যবস্থা, আমাদের এখানে ভারতের কিন্তু বিভিন্ন দেশের মানুষ এখানে বাস করে। আর আমাদের 1652টি ভাষার প্রচলন আছে। এই ভাষার 1 লক্ষের অধিকও মানুষ বলতে পারে এবং 18টি ভাষা সংবিধানের 8ম তফসিলি জাতিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিভিন্ন ভাষার অস্তিত্ব যাতে জাতীয় ঐক্য এবং সংহতির বিরোধী না হয় সেই বিষয়েও কিন্তু রচনা করা বা শর্তের কথা বলা হয়েছে। 343 থেকে 51 নম্বর ধারায় ভাষা সম্পর্কিত সাংবিধানিক নির্দেশ করা হয়েছে। তারপরে বলা হচ্ছে দেখো, দল ত্যাগের বিরোধী ব্যবস্থা। আমাদের এখানে কিন্তু কোনো মানুষকে বাধ্যতামূলকভাবে একটি দল ব্যবস্থার বা দলের সঙ্গে যুক্ত হওয়ার কথা বলেনি। তারা স্বেচ্ছায় তাদের দল যোগ দিতে পারে এবং স্বেচ্ছায় সেই দল থেকে কিন্তু বহিষ্কারও হতে পারে। এরপর দেখো, আধুনিক সংবিধানের কথাও এখানে বলা হয়েছে। এখানে বিভিন্ন বিষয় সুযোগ সুবিধা এবং জ্ঞান, মানবিকতার অধিকার, প্রত্যেকটি সংস্কৃতির মাধ্যমে তারা তাদের মধ্যে মোকায়েন করতে পারে বা বলতে পারে, সেই ব্যবস্থার কথাও বলা হয়েছে। ভারতীয় সংবিধানের তাত্ত্বিক এবং ব্যবহারিক দিকগুলির উপর ব্রিটিশ সাংবিধানিক আইনের প্রভাব প্রতিক্রিয়া অনস্বীকার্য। পার্লামেন্টের শাসন ব্যবস্থা, জনসাধারণের বিশেষ ও বিশেষভাবে অধিকারী সম্পর্কিত লেখ এবং প্রশাসনিক ভূমিকার উপর বিচার বিভাগের নিয়ন্ত্রণ প্রভৃতির ক্ষেত্রে ব্রিটিশ সাংবিধানিক আইনের প্রভাব সুবিধার্থ বা সুবিদিত। কেন্দ্র রাজ্যের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে স্বাধীনতা প্রভৃতির ক্ষেত্রে একটি কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য। 4র্থ অধ্যায়ের অন্তর্ভুক্ত রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নির্দেশমূলক নীতিগুলি সমূহের ব্যাপারে ভারতীয় সংবিধানের আইনত আরিশ সংবিধানের কাছে ঋণী। এখানে উপসংহারটা তোমরা দেখে নাও, তোমরা লিখে নেবে এবং আজকের নোটটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমি পুরো ডিটেলসে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এখানে 25টা বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করেছি। তার মধ্যে থেকে তোমরা যে কোনো 12টি কিংবা 10টি বৈশিষ্ট্য সম্পর্কে তোমরা উল্লেখ করতে পারো এবং উপসংহারের ক্ষেত্রে কী দিকটি ভালো এবং কী দিকটি খারাপ সেই সম্পর্কে তোমরা বলতে পারো। অবশ্যই আশা করছি তোমাদের এই নোটটা অনেক বেশি পরিমাণে কাজে লাগবে। আর অবশ্যই যদি তোমরা চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এরকম নতুন নতুন ভিডিও দেখবার জন্য। অবশ্যই খাতায় লিখে রাখবে এবং বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের নোটটা এইটুকুনি। আজকের জন্য বাই এবং ভালো থেকো, সুস্থ থেকো।